কত বছর বিয়ে হয়েছে তোমার? আমার 2009 বিয়ে হয়েছে, তো 16 বছর হয়ে গেল। 16 বছর, প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছো। তো আজকে তোমার অভিজ্ঞতা থেকে আমরা কিছু জানার চেষ্টা করি, আর যারা বিবাহিত জীবনে বিভিন্ন সমস্যায় আছে তারাও কিছু আমাদের থেকে অভিজ্ঞতা পাক। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, একটা মেয়ে বিবাহিত জীবনে তার আয় বা রোজগার করাটা কতটা জরুরি? তারপর যদি অনেক টাকা রোজগার করে তা সত্ত্বেও কি একটা মেয়েকে রোজগার করতেই হবে? হ্যাঁ, কারণ হচ্ছে যে মেয়েদের রোজগার করাটা খুবই দরকার, প্রত্যেকটা মানুষেরই দরকার। মানে এই কারণে দরকার, প্রত্যেকেরই স্বাবলম্বী হওয়া দরকার, যাতে সে নিজের প্রতি ডিপেন্ডেন্ট থাকতে পারে, কারোর প্রতি যেন ডিপেন্ড না থাকে। সেটাতে সে নিজের প্রতি সম্মান দেবে, আর সে যে নিজেকে গুরুত্ব দিচ্ছে, সম্মান দিচ্ছে, সেটা দেখে আরো 5 জন তাকে সম্মান দেবে, বা তাদের ফ্যামিলিও গর্ববোধ করবে যে এখানে সবাই নিজেরা রোজগার করে। বা সে ফ্যামিলির কাউকে কিছু গিফট করতে পারে, হাজবেন্ডকে করতে পারে, হাজবেন্ডের বাবা মাকে করতে পারে, খুশি করার জন্য। এটা তো একটা, আমাদের তো মায়েরা বা ঠাকুমারা তো রোজগার করতো না, আমাদের দাদু বাবা ওরা নিজেরা রোজগার করতো এবং সংসার চালাতো। তো তখন তো এই ধরনের সমস্যা ছিল না। তখনকার মানে যুগ পরিবর্তন হয়েছে, তখনকার দিনের মেয়েরা এতদূর পড়াশোনা করতো না বা বাইরে এতদূর বেরোতো না, কিন্তু এখনকার দিনের মেয়েদের সেই ব্যাপারটা তো নয়। এখন ছেলে মেয়ে সমান সমান, সুতরাং একটা পরিবারের ছেলেও যেমন রোজগার করছে, মেয়েরাও তেমন রোজগার করছে। তাতে কারণ এখন সন্তানের সংখ্যা কমে গেছে, যার মানে একজন। তুমি তো এখন চাকরি করো, তো তুমি যখন চাকরি করতে না বিবাহিত জীবনের শুরুতে, আর এখন চাকরি করো, এই দুটোর মধ্যে আমাকে তফাৎটা বোঝাও, যে তখন কি ফিল করেছো রোজগার করলে ভালো, আর এখন কি বুঝছো? তখন না মানে রোজগার করার গুরুত্বটা প্রথমে বুঝতে পারিনি। তখন ভাবতাম যে বিয়ের পর আমি MA পড়েছি, পড়াশোনা করব, আরো হায়ার এডুকেশন করব, আমার PhD করার ইচ্ছা ছিল, কিন্তু তখন রোজগার করবে ব্যাপারটা ছিল না, হায়ার এডুকেশন করব। কিন্তু পরিস্থিতি বা পরিবেশের চাপে আমার মনে হয়েছে যে রোজগার করাটা খুব দরকার, সেটা শ্বশুরবাড়ির লোকেদের টাকা থাকুক আর না থাকুক। কেন রোজগার না করলে কি স্বামীরা কথা শোনায় যে তুমি কি করো এরকম ধরনের? হ্যাঁ, কোনোদিন এমন কিছু হলো যে তখন হয়তো সে বললো যে আমার টাকা দিয়ে তো তোমাকে থাকতে হবে, খেতে হবে, তখন সেটা শুনতে খুব গায়ে লাগে, এরকম ধরনের কথাবার্তা শুনতে। বা আমি যে বিয়ের পর MA টা কমপ্লিট করেছি, MA এর পর আমি পড়াশোনা শিখে কি করলাম, বাবা মা কি শেখালো, এই জিনিসগুলো উঠে আসে। মানে শিক্ষা পেয়েছো, জীবনে শিক্ষিত হয়েছো, মানে রোজগার করতে হবে প্রমাণ করার জন্য, এরকম একটা ব্যাপার। শিক্ষা পেয়েছি, ডিগ্রি অর্জন করেছি, বাবা মা এত কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে, তো সেটার তো একটা অবশ্যই আমার মানে একটা ছেলের বাবা মা যেমন চায় যে তার ছেলে মেয়ে স্বাবলম্বী হোক, ঠিক সেম ভাবে তো আমিও একটা মেয়ের বাবা মা, তো সেই আমার বাবা মাও তো চাইছে যে আমার মেয়েও সেই ছেলের কাজটাই করুক, তার কাছে তো আর কোনো অপশন নেই, আমি তো একাই। সুতরাং তাদের কাছেও এটা একটা বিশাল বড় আশা যে আমার মেয়েও বিয়ে হয়ে গেল, আমার মেয়ে আমার কাছে ছেলেই, মানে ও যেমন বংশের প্রদীপ একটা ছেলে, আমার মেয়েও বংশের প্রদীপ হয়েই থাকুক, আর তো কেউ নেই বাবা মায়ের। তার মানে একটা রোজগারের মেয়ে তার বাবা মার কাছে গর্ব, অবশ্যই গর্বের বিষয়। আচ্ছা, আর কি সমস্যা হতে পারে রোজগার না করলে? রোজগার না করলে হঠাৎ করে কোথাও গেলাম, বেড়াতে গেলাম বা কোথাও মার্কেটে গেলাম, সবসময় আমাকে একটু টাকা দেবে, আমাকে এটা কিনে দেবে, মানে সবসময় তার পারমিশন, মানে সে দিলে তবে নেব, সে চাইলে তবে নেব, বা আমি নিজে ওকে যদি কিছু গিফট করি সেটাও আমাকে বলতে হয় আমি কি এটা নেব, আর না হলে আমাকে পকেট কাটতে হবে। সেটা তো একটা বাজে জিনিস না, সেটা তো। কিন্তু এই মুহূর্তে যারা বিবাহিত, যারা কেরিয়ারেতে অতটা ফোকাস করেনি, চাকরি করে না, ব্যবসাও করেনি, সেই সব মেয়েরা যারা আজকে তোমার মতো ফিল করছে, তুমি যে কথাটা বলছো, তো তারা আজকে হঠাৎ করে কিভাবে রোজগার করবে? তারা কিভাবে চাইবে যে আমি একটা নিজেকে প্রতিষ্ঠিত করবো? এই মাঝপথে তারা কি পারবে? হ্যাঁ, নিশ্চয়ই পারবে, ইচ্ছা থাকলে আমার মনে হয় যে সব করা উচিত। কারণ আমি একটা সময় যখন বিয়ের পর আমিও পড়াশোনা করতাম, MA কমপ্লিট করার পর আমার কাছে কি করব ভেবে পাইনি, কিন্তু আমি কোনো কাজটাকেই ছোট হিসাবে দেখিনি, মানে চেষ্টা চালিয়েছি, আরো বই খাতা কিনেছি, PSC SSC এর জন্য প্রিপারেশন নিয়েছি। আমার মনে হয়েছিল একটা সময় যে আমি যেহেতু বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, তো স্পোকেনটা খুব দরকার, তো আমি এই জন্য স্পোকেন ইংলিশে ভর্তি হয়েছিলাম, বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে ইন্টারভিউ দিয়েছিলাম, কম্পিউটার শিখেছি কারণ কম্পিউটারটাও ভীষণ দরকার, বিভিন্ন প্রি স্কুলে ইন্টারভিউ দিয়েছিলাম, কলেজে ইন্টারভিউ দিয়েছিলাম, মানে কোনো জায়গা বাদ দিইনি। শেষ পর্যন্ত আমি মানে নার্সিং এর ফর্ম ফিল আপ করেছিলাম ANM কোর্সের জন্য। তো যে ক্যাফেতে গেছিলাম, ওই ক্যাফের দাদা আমাকে চিনে গেছিলেন, যে এতবার ওনার কাছে যেতাম, কোনো চাকরির আমি ছাড়তাম না, মানে বাদ দিতাম না। তো উনি বলেছিলেন আপনি তো এত চেষ্টা করছেন, লাস্ট আপনি ANM টা করে দেখুন, আপনি যেটা চাইছেন হয়তো ফুলফিল হবে। তো ANM এর ওই ফর্ম ফিল আপটা করার পর আমাদের ট্রেনিং এর জন্য আসে,
ট্রেনিং, রেসিডেন্সিয়াল ট্রেনিং এর এসেছিল তো তুমি সিঙ্গুরে। এই ট্রেনিংটা করার জন্য যখন চাকরির যে ট্রেনিং তোমার যেটা এখন করছো চাকরিটা সরকারি, তো এই ট্রেনিংটা তোমার কি পরিবার তোমার সাপোর্টে ছিল পুরো? পরিবার একদম সাপোর্টে ছিল বলতে, পরিবারের এই ট্রেনিংটা শোনার পর সবাই খুশি হয়েছিল, কিন্তু যখন শুনলো যে এটা হচ্ছে রেসিডেন্সিয়াল, সিঙ্গুরে 2 বছর থাকতে হবে, তখন আমার ছেলে খুবই ছোট, 5 বছর বয়স, 5 বছর হয়েছে, 5 বছর 1 মাস। তো আমাকে ওখানে থাকতে হবে শুনে প্রচন্ড রেগে গেছিল সবাই। কেন? শ্বশুর বাড়ির লোক তো একদমই নয়, রাজি ছিল না। আর বাড়ির লোক বলতে আমার বাবা, মানে কি করব, বাবা নিজে ডিসিশন নিতে পারছিলেন না। ও বলছে ছেড়ে দে, অত করতে হবে না, শ্বশুর বাড়িতে সমস্যা হবে। আর মা বলেছিল তুই তো, হ্যাঁ, আর মা বলছে তুই বড় হয়েছিস, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই করিস, আমি কিছু বলবো না, তোর বিরোধিতাও করবো না। সবচেয়ে বেশি সাপোর্ট কার থেকে পেয়েছো সেই? মায়ের কাছ থেকে, আর কারোর কাছ থেকে পাইনি। নাহলে ট্রেনিংটা হতো না। একদমই না, কারণ ওই ট্রেনিং চলাকালীন আমার তো বাচ্চা ছোট, তো তখন আমি একদম সবাইকার কথা ইগনোর করেই, আমার পাড়াপড়শির লোকেরা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। বাড়ির পাশের লোক টোন টিটকিরি দিত, আমার নিজের আত্মীয় স্বজন বলতো ও তো পালিয়ে যাবে আর 2 দিন বাদে, ওখান থেকে পালিয়ে যাবে, এরকম ভাবে কেউ পেতে পারে না, কেউ বিশ্বাসই করতো না। মানে টোটাল পাড়াপড়শি, প্রতিবেশী, আমার বাপের বাড়ির লোকজন, অনেকেই আত্মীয় স্বজন যারা আমার সাথে কথা বলতো, তারা খুব বাজেভাবে আমার সাথে মানে করতো, ব্যবহার করতো। সেই সব দিন পেরিয়ে এসে আজকে তুমি তো চাকরি করছো। কোথায় তোমার সেন্টার? এখন হুগলি চুচুড়া মিউনিসিপ্যালিটির অন্তর্গত এমকে হাট ইউপিএসসি 3 তে আছি। চাকরির কত বছর অভিজ্ঞতা হলো? চাকরি জীবন বলতে আমি 2019-এ চাকরি পেয়েছি। 2017, 2019-এর ব্যাচ ছিলাম, আমরা ট্রেনিং করেছি। 2019-এর আগস্ট মাসে আমি চাকরি। কোথায় হয়েছিল ট্রেনিংটা? সিঙ্গুরে, সিঙ্গুর হসপিটালের পাশেই আমাদের হচ্ছে নার্সিং ট্রেনিং স্কুল। আচ্ছা আচ্ছা, এএনএম নার্সিং। তো এখন কাজের চাপ কেমন? প্রচন্ড কাজের চাপ এখন, মানে প্রচুর কাজের চাপ। আমাদের এএনএম দের কাজ হচ্ছে মিসলেনিয়াস, মানে সব রকম কাজই করতে হয়, ওপিডি বা ফিল্ড সবটাই করতে হয়। তাহলে এই সবটা সামলে উঠে তুমি সংসার সামলে, সন্তান থেকে শুরু করে সবটা ম্যানেজ করো তো? হ্যাঁ, সবটাই করি। তাহলে এটা আজকে তো খুব গর্বের বিষয় তোমার মা বাবার কাছে বা তোমার ফ্যামিলির কাছে, গর্বের বিষয়। তো তখন তারা সেটা ভাবেনি, হয়তো অনেকেই ভাবেনি যে তুমি আজকে এটা করবে। হ্যাঁ, একদমই তাই। এখন আর কেউ কিছু বাধা দেয় না, উল্টে এখন কিছু দরকার পড়লে আমার বর বলে তুমি তোমার টাকায় ওটা কিনে আনো, আমি পরে দিচ্ছি, বা ওটা তুমি আজ কিনে দিও, ওটা আর আমি দিচ্ছি না। তাহলে এই পয়েন্ট থেকেই আমি বলছি যে মেয়েদের তাহলে রোজগারটা করা উচিত। একদম একদম একদম, মেয়েদের রোজগার করা অবশ্যই উচিত। কারণ যখন এইরকমও গেছে সিচুয়েশন যে পুজোর সময় বাবা মাকে জামা কাপড় কিনে দিতে হবে, কিন্তু শ্বশুর বাড়ির লোক হয়তো সেভাবে চাইছে না। হ্যাঁ, ছেলের মায়ের জন্য অনেক টাকা শাড়ি কেনা হচ্ছে, সবকিছু কেনা হচ্ছে, কিন্তু আমি এখন আমার বাবা মায়ের জন্য পুজোর সময় অনেক ভালো জামা কাপড় কিনতে পারি। ছেলের এখন কত বয়স? ছেলের এখন 13 বছর বয়স। কিসে পড়ে? ও ক্লাস 8-এ পড়ে। ক্লাস 8? কোন মিডিয়ামে পড়ে? ইংলিশ মিডিয়ামে পড়ে। ইংলিশ মিডিয়াম, 13 বছর, 8-এ পড়ে। আচ্ছা, এই সময় তোমার সন্তান লালন পালনের কিছু অভিজ্ঞতা শেয়ার করো। মানে এই বয়সে যেসব আমাদের অডিয়েন্স মায়েরা আছে তারা হয়তো শুনে কিছুটা উপকৃত হবে। তোমার ছেলেদের কোন স্কুলে পড়ে? কোন স্কুল? ও এখন চিনসুরা শাখার যে শ্রী চৈতন্য টেকনো পাবলিক স্কুলে পড়ে। পাবলিক ক্লাস 7-এ ও, হ্যাঁ, প্রাইভেট স্কুল। ক্লাস 7-এ পাশাপাশি ওকে কি শেখাও? এর পাশাপাশি বলতে প্রচন্ড খেলাধুলার শখ, মানে খেলাধুলা, ক্রিকেট, ও ক্রিকেট শেখে, পাগলের মধ্যে ক্রিকেট ভালোবাসে। তো ওকে আমি বলেছি তোর যেটা ভালো লাগে তুই সেটাই করবি, আর ক্রিকেটটাও শেখে, আর তার সাথে সাথে ওর একটু মানে গান বাজনা করার শখ, তো গিটারটাও শেখে। বাহ, তুমিও তো এর পাশাপাশি অনেক কিছু করো। তোমার সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে ওখানে তুমি নাচ করছো, খুব ভালো ভালো নাচের ভিডিও দেখতে পাই। তো নাচ কবে থেকে শিখেছিলে তুমি? নাচ আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা, কিন্তু কোথাও বিয়ের আগে কোথাও শিখিনি। আচ্ছা, নাচ আমি ছোটবেলা থেকেই ওই টিভি দেখেই তুলতাম, কোনো জায়গায় ফাংশন হোক, কম্পিটিশন হোক, নিজেই ওখানে পারফর্ম করতাম। কিন্তু আচ্ছা, একটা কথা বলো, তুমি কাজ, বাচ্চার দেখাশোনা, তার স্কুলের দেয়া আসা নিয়ে আসা, এগুলো কি সব করতে হয়? সবটা। এরপরে তুমি নাচ বা এই যে ইউটিউব বা এগুলো করতে চাইছো, এগুলো কিভাবে পারছো? টাইম কি করে বের করো? টাইম বলতে সকালবেলা বাড়ির যা কাজ সেটা আমি অনেক ভোরবেলা উঠে পড়ি। ভোরবেলা উঠে আমার নাচের প্র্যাকটিসটা ভোরবেলা করে ফেলি, মানে ভোর 4টের সময় কোনোদিন যদি মনে করি 4টে থেকে 5টা আমার নাচের প্র্যাকটিস, যখন সবাই ঘুমায়। কিন্তু ওই সময় গান বাজিয়ে তুমি নাচের প্র্যাকটিস? গান বাজাই না আমি বাড়িতে কখনো, গান ওই হেডফোন দিয়ে গান চালিয়ে চুপি চুপি নাচ প্র্যাকটিস করি।
আর তারপরে আবার একটু শুয়ে পড়ি, 5টা থেকে 6টা অবধি শুয়ে পড়লাম, আবার 6টার সময় বাড়ির কাজগুলো করে ফেলি, যা যা করার রেগুলার, যা যা লাগে। কতটা মোটিভেশন কোথা থেকে পাও তুমি এই যে কাজগুলো করার পরেও? তারপরে আবার অফিস যাওয়া আসা, তারপরে এই যে আমি রেস্ট নিই না কোনোদিনই, ওই কাজগুলো কমপ্লিট করে আমাদের একটা কুকুর আছে। মেন্টাল সাপোর্ট, মোটিভেশন কোথা থেকে পাও? মোটিভেশন বলতে এই কাজটা এই মানে এইটা যে করছি এটা আমি খুব মানে আনন্দের সাথে শখে করি। এটা মানে শখ বলবো না, শখ তো দুদিনের হয়, কিন্তু এটা আমি খুব আনন্দের সাথেই করি। কোনো টার্গেট আছে এরকম কিছু? হ্যাঁ, আমার তো ইচ্ছা যে নাচ নিয়ে জীবনে বড় হব, কারণ নাচটা আমার ছোটবেলাকার ইচ্ছা। বাড়িতে একটা সময় দাদু দিদারা বলেছিল মেয়েকে নাচ শেখাস না, কারণ মেয়ে বড় হয়ে বিয়ের পর কি নাচ করবে, মানে আমি একটা শুনেছিলাম। তো তারপর আর কোনোদিন বাড়িতে বলিনি যে মা আমি নাচ শিখবো। তো বাড়িতে সবাই গান বাজনা করতো, আমি গানই করতাম। সেই জন্য আমি তখন ডিসিশন নিয়ে আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করি আমি কি তাহলে নাচে ভর্তি হবো? তো ও বললো হ্যাঁ, নাচে ভর্তি হতে পারো। তাহলে এখন যে সোশ্যাল মিডিয়া তোমার অ্যাক্টিভিটি, নাচ বা অন্য কিছু, এগুলো তোমার হাজবেন্ড সাপোর্ট করে তো পুরোপুরি? তখন আমাকে নাচে ভর্তি হবার কথা বলেছিল, কিন্তু এতটা অ্যাক্টিভ ভাবে যে নাচে, এটা একদমই এখন পছন্দ করে না। এখন কোনো সাপোর্ট পাও না, একদমই না হাজবেন্ডের থেকে? তাহলে কিভাবে করো? সাপোর্ট তো চাই কিছু না কিছু। ওটা মনের জোর, যে জোর। এই একটা নাচের জন্য আমাকে অনেক ফাইট করতে হয়, তাতে শুনতে হয়। অনেকেই তো নৃত্যশিল্পী হতে চায় যারা নাচ জানে, তারা তোমার মতনই হয়তো স্ট্রাগল করছে, তো তারা তোমার এই কথা থেকে অনেকটা মোটিভেট হবে। তাদেরকে তুমি আর কি বলতে চাও এরকম? তাদেরকে শুধু একটাই বলবো যে নিজের জীবনটা আমার, ডিসিশনটা আমার। বাবা মায়ের গুরুত্ব অবশ্যই আছে পাশাপাশি, কারণ তারা আমাদের বড় করেছেন। শ্বশুর বাড়িরও গুরুত্ব কোনো অংশেই কম নয়, কিন্তু কখনো আমরা কথাটা লাইফে রাখবো না, কারণ আমাদের প্রত্যেককে খুব ছোট সময়ের জন্য ভালো কাজ করেই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। সুতরাং আমরা সবসময় চাইবো প্রত্যেককে ভালো কিছু শেখাতে, বা নিজেও ভালো কিছু শিখতে, নিজের পায়ে দাঁড়াতে, এবং সেটা অবশ্যই সম্মানের সাথে। আমি বলবো যে কখনো ভয় পাবে না। যদি কেউ তোমাকে ভুল বোঝে বা তোমাকে পছন্দ না করে, তুমি যে জিনিসটা করছো, বারবার তার সাথে মীমাংসায় বসো, তার সাথে আলোচনা করো যে আমার ভুলটা কোথায়, আমি কি করলে খুশি হবে, আমি তো এই কাজটা করছি, আমি তো কোনো অন্যায় কাজ করছি না। তারপর সে কি বলে সেটা দেখা উচিত। কিন্তু সে যদি না মানে, হাজবেন্ডের কথা বলছি, সে যদি না মানে, তার ওয়াইফকে সে যদি সোশ্যাল মিডিয়ায় ডান্স করতে না দেয় বা নৃত্যশিল্পী হতে না দেয়, যেহেতু মেয়েটা রোজগার করে না, তখন সে কি করবে? আমার ক্ষেত্রে আমি যেটা করি, এখন আমার হাজবেন্ড পছন্দই করে না যে আমি ডান্স করি, কারণ ও বলে যে এখন বউরা কেউ ডান্স করে না, আমাদের ফ্ল্যাটে কজন বউ আছে ডান্স করে। তো ও যখন দেখছি যে ও এটা পছন্দ করছে না, আমি এই টপিকটা ওর সামনে আর আলোচনাই করি না। আমি আমার মতো ভোরবেলা প্র্যাকটিস করি, ও যখন অফিস থেকে থাকে না বাড়িতে তখন প্র্যাকটিস করি, ও জানতেই পারে না আমি কখন প্র্যাকটিস করি। আবার আমি বলবো যে নিজের ইচ্ছাটাকে কখনো দমিয়ে দেওয়া উচিত নয়, কিন্তু আমি যখন পারফর্ম করি, যখন ফেসবুক, ইনস্টা বা ইউটিউবে এগুলো ছাড়া হয়, তখন তো ওগুলো দেখে। আমি লুকিয়ে লুকিয়ে এটাও দেখেছি যে আমি যখন থাকি না ঘরে, সে নাচগুলো নিজে দেখে, কিন্তু প্রকাশ করে না যে তুমি এটা ভালো করেছো কি খারাপ করেছো। তো আমি দেখি ও তো পারফরমেন্স সবই দেখতে পাচ্ছে, কোনো প্রতিবাদ করে না। শুধু আমার সমস্যাটা হচ্ছে বাড়িতে প্র্যাকটিস করা, তো সেটা আমি লুকিয়ে লুকিয়ে করি। এরকম ভাবে ফাইট করে চলছে না। চালিয়ে যাও ভালোভাবে, অনেক বড় হও, অনেক শুভেচ্ছা রইলো, অনেক অভিজ্ঞতা আজকে শুনলাম। আবার দেখা হবে নেক্সট কোন এপিসোডে। ভালো থাকবে।